নাজমুল হাসান আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন। আসিফ ভাই, আচ্ছা আমার একটা মানে কোশ্চেন ছিল যে আপনার কাছে যে আপনার লাইফ স্টাইলটা কেমন? যেমন আমরা নাস্তিক, আপনাকে মানে লাইফ স্টাইলটা কিভাবে লিড করেন? এই যেমন ধরেন সকালবেলা মানে ঘুমের থেকে উঠি মনে করেন 10টা 11টার দিকে, তারপরে বাসায় যে কাটা রাইফেলটা আছে সেটা নিয়ে বাইর হই। বাইর হয়ে তো রাস্তায় বাইর হয়ে তারপরে ঠাড়া 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 করে গুলি করি কিছু। গুলি কইরা মনে করেন ডেইলি ৩-৪০০ মানুষ মারি। বুঝছেন? ঠাডা, ঠাডা করে মাইরা তারপরে দেখি যে কোনো মানে সুন্দরী মাইয়া-টাইয়া রাস্তায় আছে নাকি। তারপরে ওরে জাপটায় ধরি, হ্যাঁ? জাপটায় ধরে ঘরে নিয়ে আসি। ঘরে আইনা তারপরে যেটা করণীয় সেটা করি। তারপরে মনে করেন তখন তো একটু ক্ষুধা লাগে। তারপরে একটা দোকানে যাই। দোকানে গিয়ে একটা বোম মারি, বুঝছেন? বোম মাইরা সবাইরে মাইরা তারপরে ওইখানে যে খাওন-দাওয়ান আছে সেগুলা খায়া ফেলাই। খায়া তারপর বাসায় আসি। বাসায় আইসা তারপর তো একটু মনে করেন লাইভ টাইপ করতে হয়, হুম? তখন একটু লাইভ টাইপ করি। লাইভ টাইপ করানোর পরে মনে করেন রাত্রে ডিনারের টাইম হয়ে যায় ততক্ষণে। তখন হইতেছে দেখি আশেপাশে এলাকায় কোনো বাচ্চা-কাচ্চা আছে নাকি। বাচ্চা-কাচ্চা থাকলে বাচ্চারে ধরে নিয়ে আসি। ধইরা আইনা আমাদের যে ওভেনটা আছে ইলেকট্রিক ওভেন সেটার ভিতরে ঢুকাই দেই লবণ-টবণ মাখায়া। তারপরে বাচ্চাটারে তারপরে টেবিলের উপরে রাখি, তারপরে খাই। বুঝছেন? এইটা হইতেছে আচ্ছা, ভাই নাস্তিক লাইফস্টাইল। এটা আপনার কাছে কেমন লাগলো কন? আপনি তো প্র্যাঙ্ক করতেছেন, বুঝছেন? যাই হোক। না, না, আচ্ছা, না ভাই, কি কন ভাই, কি কন ভাই? এটা কোন কথা কইলেন ভাই? এটা মানে সত্য কথা, কথা সত্য। একদম হাচ্ছা কথা। নাস্তিকরা এভাবেই জীবনযাপন করে ভাই, হ্যাঁ? প্রতিদিন। ওগো তো নীতি-নৈতিকতা বলে কিছু নাই, তাই না? ওরা তো যা ইচ্ছা করতে পারে। এবং আমি তো জার্মানিতে থাকি। জার্মানিতে তো মনে করেন 60-70% নাস্তিক। ওরা সবাই এডি করে ভাই, হ্যাঁ? সবাই সকালবেলা বাইরে কাটা রাইফেল নিয়ে ঠাডা, ঠাডা করে গুলি করে, মানুষ মারে। তারপরে গিয়া মানে একটা দোকান থেকে লুটপাট করে, তারপরে একটা মেয়েরে রেপ করে। তারপরে গিয়া মনে করেন একটা বাচ্চারে ধইরা পোড়ায় গ্রিল কইরা খায়। তারপরে গিয়া রাইতের বেলা আল্লাহরে ২ টা গালি দিয়া ঘুমায় পড়ে। এই তো ভাই, এটা তো নাস্তিকরা এটাই ভাই। মানে মানে এটাই তো। আপনি তো এটাই জানেন না, তাই না? বাংলাদেশে থাইকা তো আপনারা এগুলাই মানে চিন্তা করেন। বাংলাদেশে মনে করেন যেই মাদ্রাসাতে আ মানে মুমিনরা পড়ালেখা করে তারা তো নাস্তিকদের সম্পর্কে এটাই চিন্তা করে। এবং মনে করেন ইউরোপ আমেরিকাতে ফ্রি সেক্স হইতাছে। ওখানে প্লেনের থেকে নামলেই ফ্রি সেক্স করণ যায়। এগুলো তো ভাই আমি তো ছোটকালে আমাদের যে বন্ধু-বান্ধব ছিল মাদ্রাসা লাইনে যারা পড়ছে, তারা তো এগুলা কইতো আমাদের। আমাদেরকে এসে বলতো, "আরে আমেরিকাতে নাকি শুনছস? আমেরিকাতে নাকি ফ্রি সেক্স, বুঝছস? আমেরিকাতে প্লেনের থেকে নামলেই মাইয়া-মুইয়া লগে লাগান যায়। সবার সাথে লাগান যায়। হ্যাঁ? ওইখানে কোনো বাপ ভাই, মা-বোন কিছু নাই। যারে পায় তারে লাগায় দেয়।" হ্যাঁ? আচ্ছা নাজমুল, আপনার একটু একটু মিউট করেন নিজেকে। হ্যাঁ। তো এইটা হইতেছে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ যারা হচ্ছে যে মাদ্রাসা লাইনে পড়ে তাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ? ইউরোপ, আমেরিকা বা নাস্তিক বা মানে সেকুলার তাদের সম্পর্কে তারা এটাই মনে করে। এটা একদম জেনুইন কথা। আমি আপনাদের কোনো একটা বিন্দু বানায় বলতেছি না। এটাই বাংলাদেশ এবং বাংলাদেশ কেন সারা পৃথিবীর যারা ওই যে মানে ওই মাদ্রাসা লাইনে পড়ে, মানে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে তাদের চোখে, তাদের চিন্তায় ইউরোপ, আমেরিকা সভ্য দেশগুলো হইতেছে আসলে এই রকমের একটা চিত্র তারা মনে, মনে ভাবে যে নাস্তিক, ওর তো কোনো নীতি-নৈতিকতা নাই। ও তো কাঁঠালের রাইফেল নিয়ে সকালবেলা বাড়িবো, ঠাড়া করে গুলি করে ২-৩০০ মানুষ মাইরা লিবো। তারপরে ৩ টা মাইরে রেপ করব। রেপ কইরা তারপরে গিয়া আ ডাকাতি করব। এইটা তারা মনে করে। এখন এটা তো ভাই আমি আপনাকে বানায় বলতেছি না। এটা আমি আপনাদের যারা মুমিনরা আছেন তাদের একটা সামগ্রিক চিন্তাকেই আমি আপনার সামনে তুলে ধরলাম। এখন আপনি কি এরকমের কথা কোনদিন শোনেন নাই? মুমিনদের মুখে যে নাস্তিক্য কোনো নীতি-নৈতিকতা নাই। ওরা মা-বোনের সাথে করতে পারে। ওরা মানে খুন খারাপি বইলা ওগো কিছু নাই। ওরা ধর্ষণ-টর্ষণ করতে পারে। এগুলা কি আপনি মুমিনদের মুখে শোনেন নাই ভাই এখন পর্যন্ত, বলেন তো? না অ্যাকচুয়ালি আমি এখনো পর্যন্ত এরকম কিছু শুনি নাই। আপনি যেটি বলছেন, আচ্ছা, এগুলো আমি শুনি নাই। আপনি যেরকম বলছেন আচ্ছা। মশকরি করতে পারেন, প্রায় টাইপের কিছু করতে পারেন। বলেন, সমস্যা নাই। বাট আমি আপনার জিজ্ঞাসা যে আপনারা যেভাবে মানে লাইফস্টাইল লিড করেন, যেরকম আপনাদের বিবাহ কিরকম হয়? এজ ইউজুয়াল মানে এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা একটু মিউট করেন আপনি। হ্যাঁ, বিবাহ বিবাহ কিরকম হয়? ইউরোপে বিবাহ হয় রাষ্ট্রীয় আইনে। ঠিক আছে? এখানে মানে ধর্ম যদি কেউ করতে চায় করতে পারে। কিন্তু সেটা এখানে ইম্পোর্টেন্ট না। এই ইউরোপের সভ্য দেশগুলাতে রাষ্ট্র দেখতে যাবে না যে আপনি বিয়া মানে হুজুর ডাইকা করাইছেন নাকি পাদ্রী ডাইকা করাইছেন। এটা রাষ্ট্রের কোনো ইয়া নেই। রাষ্ট্রের কাছে আপনি একটা রেজিস্ট্রেশন করবেন। বলবেন যে আমি এবং অমুকে একসাথে থাকতে চাই। এমনও হইতে পারে আপনি ২ ছেলে একসাথে থাকতে চায়, তারা বিয়ে করতে চায়। তারা গিয়ে রেজিস্ট্রেশন করবে। বলবে আমরা ২ পোলা বা ২ মাইয়া বা ছেলে-মেয়ে আমরা একজন আরেকজনের ভালোবাসি। আমরা মানে একজন আমরা একসাথে থাকবো। আমরা আমাদেরকে কাপল হিসেবে তোমরা রেজিস্টার করো। তখন রাষ্ট্রীয় যে রেজিস্ট্রি সেখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ইনফরমেশন দিতে হবে। তারপর ওদের যে ওইখানে গেলে তারা বলে দিবে তোমরা এখন থেকে হাসব্যান্ড ওয়াইফ হয়ে গেলা। বা তোমরা হাসব্যান্ড হয়ে গেলা বা ওয়াইফ হয়ে গেলা ২ জন। ২ মেয়ে হইলে আরকি।
এটা বলে দিবে, তখন তারা ওই যে মানে ট্যাক্স দেওয়ার সময় একটা বেনিফিট পাবে আরকি, যদি একসাথে তারা থাকে। এছাড়া তেমন কোনো এখানে এটার এই কাগজের কোনো আসলে দরকার নেই। অনেক মানুষ আছে যারা লিভিং টুগেদার করে। ওদের কোনো বিয়ে-টিয়া করার কথা চিন্তাই করে না। বাচ্চা-কাচ্চা হয়ে যাচ্ছে, বাচ্চা-কাচ্চারও বিয়ে দিয়ে দিতেছে। কিন্তু তারা এখনো বিয়েই করে নাই। হেরাই বিয়ে করে নাই, বাচ্চা-কাচ্চারা বিয়ে-টিয়ে করে ফেলাইতেছে। এরকমও বহু ফ্যামিলি আমি কাপল দেখছি ইউরোপে, যারা বিয়া-শাদীর নামগন্ধ তাদের ভিতরে নাই। কিন্তু মানে ৪০ বছর একসাথে থাকছে তারা। ৪০ বছর একজন আরেকজনের ভালোবাসছে, থাকছে, একজন আরেকজনের সাথে পাশে দাঁড়াইছে সবসময়। কিন্তু তারা কখনো বিয়েই করেনি। তো বিয়ে শাদী এটা ইম্পোর্টেন্ট, ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে যে ১ জন ২ জন মানুষ যদি একসাথে থাকে, তাহলে পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আ মানে মনের মিল, এই জিনিসগুলা ইম্পোর্টেন্ট। এই জিনিসগুলা এখানে বেশি গুরুত্ব দেয়া হয়। এবং বাচ্চা-কাচ্চা ঠিকভাবে তারা পালন করতে পারতেছে কিনা সেগুলা রাষ্ট্র দেখে। ইউরোপের মানে সভ্য দেশগুলার মানে সিস্টেম খুবই উন্নত। আপনি যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে দেখতে পাবেন যে এখানের শিক্ষা ব্যবস্থা, এখানকার ট্রাফিক পুলিশ, এখানকার মানে আইন কানুন, বিচার ব্যবস্থা সবকিছুই অনেক মানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই সমস্ত দেশের থেকে হাজার, হাজার গুণ উন্নত। এখানে বিয়া করতেই হবে এমন কোনো কথা নেই ভাই। ও, আচ্ছা আমি বলতে পারি? হ্যাঁ, বলেন। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা নাস্তিক যে এই যে জিনিসটা, এটা মানে কত সাল থেকে শুরু হইছে আনুমানিক? বহু আগে থেকে শুরু হইছে। এটা তো আ যখন থেকে আপনাদের এই যে কোরআন হাদিসের ভিতরে আপনারা এগুলা পাইবেন, হ্যাঁ? এগুলা খুঁজেন, এগুলা পাইবেন। ওই যে মুহাম্মদরে একবার এক ইহুদি এসে জিজ্ঞেস করছে যে, "আচ্ছা আল্লাহ নাকি তোমারে বানাইছে? আল্লাহরে বানাইছে কেডা?" হ্যাঁ? এটা একদম মানে ডিরেক্ট সিরাত গ্রন্থের ভিতরে লেখা আছে। এক ইহুদি এসে জিজ্ঞেস করতেছে। সে জাতিগতভাবে ইহুদি কিন্তু আসলে সে বেটা নাস্তিক। মুহাম্মদরে এসে জিজ্ঞেসছিল যে, "আচ্ছা তোমারে না হয় আল্লাহ বানাইছে। তোমার আল্লাহরে বানাইছে কেডা? তোমার আল্লাহ এলো কোত্থেকে থেকে?" এটা জিজ্ঞেসে মুহাম্মদ গেছে চেইতা। "ওই তুই আমার আল্লাহরে নিয়া মানে ইয়া করস?" তার চেহারা লাল হয়ে গেছে। হ্যাঁ? "তুই আমার আল্লাহরে নিয়া মানে ইয়া কথা কটুক্তি করস?" চেইতা যাইত। আবু বকর আইসা একবার কইছে এই কথা। এইটা গেছে চাইতা, আবু বকর গেছে চাইতা, দিছে এক ঘুষি ব্যাটারে। এই টাইপের ঘটনা আপনারা আপনাদের ধর্মগ্রন্থ পড়েন, ভালো করে পড়েন। আপনারা তো মুমিনরা তো আর নিজেদের ধর্মগ্রন্থ পড়েন না। নাস্তিকরা আপনাদের থেকে হাজার গুণ বেশি আপনাদের ধর্মগ্রন্থ পইড়া মুখস্থ করে রাখে, বুঝছেন? আপনি একটু সিরাতটা পড়েন। ইবনে হিশামের সিরাতে রাসূলুল্লাহ বইটা পড়েন। সেটার ভিতরে বহু জায়গাতে আপনি দেখবেন মুহাম্মদের কাছে আইসা এক নাস্তিক এমন একটা কোয়েশ্চেন করছে মুহাম্মদের কাছে ফাইসা। মুহাম্মদ পড়ছে বিপদে। একটা ছেলে ছিল ইবনে সাইদ। ঠিক আছে? এই ছেলে এসে এমন বাটে ফালাইছিল আপনার নবীরে। আপনার নবী ডরে, হ্যাঁ? ব্যাপক ডরাইতো। এই ইবনে সাইদ পোলাটারে ব্যাপক ডরাইতো। এগুলো পড়েন ভাই, হ্যাঁ? পড়লে তখন সংশয়.com এ ঢুকেন, পড়েন, তাহলে বুঝতে পারবেন। নাজমুল আর কি কিছু বলবেন? আচ্ছা, উনার তো কথা শোনা যাচ্ছে না। এই নাস্তিকদের যে উৎপত্তি বহু আগে। চারবাক ফিলোসোফার যারা ছিল ভারতে তাদের উৎপত্তি বহু আগে। খ্রিস্টপূর্ব বহু আগে। হ্যাঁ? চারবাক ফিলোসোফার, হ্যাঁ? এটা লিখে সার্চ করেন। ঠিক আছে? জি, জি। আমি চারবাক একটু দার্শনিক কারা? লিখে সার্চ করবেন। আমি আপনাকে পয়েন্ট দিয়ে দেই। আপনি লিখে সার্চ করবেন। চারবাক ফিলোসোফার কারা? জৈন ধর্ম কি? বৌদ্ধ ধর্ম কি আ আস্তিক্যবাদী নাকি নাস্তিক্যবাদী? তারপরে সার্চ করবেন এপিকুরাস কে? ঠিক আছে? প্রাচীন গ্রিসে কোন দার্শনিকরা নাস্তিক ছিল? অনেক বড় লিস্ট পাওয়া যাবেন। ঠিক আছে? কারা ধর্মবিরোধী ছিল? কারা ধর্মের বিরুদ্ধে কথা বলতো? কারা দেব-দেবীর বিরুদ্ধে কথা বলতো? হাজার, হাজার মানে দার্শনিকদের ইয়া পাবেন সেখানে। ঠিক আছে? নাস্তিকতার ইতিহাস বহু প্রাচীন ভাই। আচ্ছা আমি একটু কথা বলবো এখানে? হ্যাঁ, বলেন। আপনাদের তো বিবাহ হয় মানে যেই দেশের যেই কোডের আইন অনুযায়ী, সেই দেশের কোডের আইন অনুযায়ী বিয়ে হয় না? পৃথিবীর সব জায়গায় এভাবে বিয়ে হয় ভাই। হ্যাঁ? আচ্ছা, ইসরায়েল ধরেন আপনার একটা অনেক নাস্তিক আছে ইসরায়েলে। ইসরায়েলের মানুষ কিভাবে বিবাহ করবে নাস্তিকরা? সেখানে তো নাস্তিকের কোনো স্পেসিফিক কোনো আইন নাই বিবাহের। কে বলছে আপনার কোন চুনাহাগা বলদে আপনার এই কথা বলছে ভাই? ইসরায়েলের আইন এবং বিচার ব্যবস্থা সেকুলার আইন, সেকুলার বিচার ব্যবস্থা। আচ্ছা আমি একটু কথা বলি। আপনি একটু কষ্ট করে যদি গুগলটা ঘাঁটতেন মানে গুগলে দেখছেন। গুগলে দেখছেন আপনি? ভাই আল্লাহর রাস্তায় একটু ইসরায়েলের আইন কাঠামো, বিচার ব্যবস্থা সম্পর্কে একটু নিজে পড়েন, হ্যাঁ? ইসরায়েলে একজন বড় লেখক আছেন। তার নাম হচ্ছে হারিরি। ঠিক আছে? উনার একটা বই আছে সারা পৃথিবীতে খুবই বিখ্যাত বই 'সেপিয়েন্স'। নাম শুনছেন ভাই বইটার? 'সেপিয়েন্স' বইটার নাম শুনছেন? নাজমুল হাসান, 'সেপিয়েন্স' বইটার নাম শুনেছেন আপনি? জি শুনেছি, মনে এই হচ্ছে। 'সেপিয়েন্স' বইয়ের লেখক হারিরি সে ইসরায়েলে একটা ইউনিভার্সিটির প্রফেসর, হিস্ট্রির প্রফেসর। সে একজন জি, প্রকাশ্য সমকামী, গে এবং তার পার্টনারও আছে। তারা খুব সুন্দরভাবে এবং তারা নাস্তিকও বটে। সে নাস্তিকও বটে।
তারা খুব সুন্দরভাবে ইসরায়েলে বসবাস করতেছে, কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? ইহুদি কিন্তু ধর্ম অনুসারে ইহুদি ধর্ম অনুসারে কেউ যদি ধর্ম ত্যাগ করে তাই তারে মেরে ফেলতে হয়। যদি ইহুদি ধর্ম ইসরায়েলে হইতো, মানে হচ্ছে ইহুদি ধর্ম যদি ইসরায়েলে আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলেন। ইহুদি আইন যদি ইসরায়েলের রাষ্ট্রীয় আইন হইতো তাহলে তো তাদেরকে মাইরা ফেলার কথা। তাদেরকে তো মাইরা ফেলা হচ্ছে না। মানে কোন সমকামীকে সেখানে মারা হইছে এরকম শুনছেন আপনি ইসরায়েলে? না, এক্সাক্ট সেটা শুনি নাই। কিন্তু আমি তাইলে যতটুকু ঘাটছি ইহুদি আইন অনুসারে আ শনিবার যদি কেউ কাজ করে তাইলে তারে মাইরা ফেলতে হয়। শুনছেন আপনি এটা? এটা শুনছি। হুম। তাইলে ইসরায়েলে তো নিশ্চয়ই শনিবার কেউ কাজ করলে এখন তারে তো মানে ইসরায়েলি যে শরিয়া আইন অনুসারে তারা মেরে ফেলবে নাকি? মারতেই পারে, স্বাভাবিক। মারতে পারে। এইরকম এই এইজন্যই কইলাম যে চুনাহাগারা মনে করে ইউরোপ, আমেরিকা এই সমস্ত দেশে এগুলা হয়। হ্যাঁ? এগুলা হয় না ভাই। এগুলা সারা পৃথিবীর কোথাও হয় না ভাই। এগুলা আপনাদের মানে অশিক্ষিত মূর্খ চুনাহাগা মুমিনরা বাংলাদেশের বয়ে এগুলা বানায়। গুগলে লেখে, গুগলে বানায়। এগুলা ইসরায়েলের আইন, কানুন, বিচার ব্যবস্থা সম্পূর্ণ সেকুলার। এবং ওই ইসরায়েলে ২৫ লক্ষ মুসলমান বসবাস করে, আরব মুসলমান বসবাস করে। তারা কিছু ধর্মীয় সুবিধা পায়, যে সুবিধার কারণে তারা তাদের ওই অঞ্চলে ইসলামী শরীয়তের বিধান তারা চালু করছে এবং সেটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে, ঠিক আছে? আর বাদ বাকি যে ইসরায়েল, সেই ইসরায়েলে যে কমন ল আছে, সেই কমন ল হচ্ছে সেকুলার কমন ল। সব নাগরিক সমান, সেই আইন অনুসারে সমস্ত নাগরিক সমান। সেখানে কোনো ইহুদিরা শ্রেষ্ঠতম, ইহুদিরা আইনগতভাবে বেশি সুবিধা পাবে এরকম কোনো বক্তব্য পুরা ইসরায়েলি সংবিধানের নাই। হ্যাঁ, এটা আছে যে ইসরায়েল রাষ্ট্র ইহুদিদের রাষ্ট্র, এই রকমের কিছু বর্ণনা সংবিধানের ভিতরে পাওয়া যায়, কিন্তু এরকম কিছু পাওয়া যায় না যে একজন ইহুদি নাগরিক হিসেবে অন্য আরেকজন ইহুদির থেকে বেশি সুবিধা পাবে। এই রকমের কোনো কিছু ইসরায়েলের সংবিধান বা আইন কানুনের ভিতরে নাই। আপনি তাহলে আমাকে বের করে দেখান যদি আপনি পেয়ে থাকেন। ঠিক আছে, কোনো নাজমুল সমস্যা নেই। হাসান, কিন্তু কোথাও জি, নাজমুল জি। হাসান, আপনি আপনি কোন আইনের কথা বলছেন? তাহলে আপনি আমাকে স্পেসিফিকলি সেই আইনটার কথা বলেন। এই আইন অনুসারে ইসরায়েলে ইহুদি আইন প্রচলিত আছে এবং ইহুদি আইনের কারণে এই রকমের ঘটনা ঘটাইতেছে তারা। সেটা আমাকে স্পেসিফিকলি বলেন। কি আইন আছে? সমকামীদের হত্যা, মুরতাদ হত্যা, এগুলো কোনটা আছে ইসরায়েলে? নাজমুল হাসান, আপনি গুগলে যে সার্চ করছেন, সার্চ করে যেটা পাইছেন সেটা আমাকে বলেন যে কি আইন আছে? এটা ইসরায়েলের কোন আইনের কোন ধারাতে এটা লেখা আছে? নাজমুল হাসান, আপনার কথা তো শোনা যাচ্ছে না। নাজমুল হাসান, আপনি বললেন যে ইসরায়েলে নাকি ইহুদি আইন, মানে ওই কট্টর ইহুদি আইন নাকি ইসরায়েলে বলবৎ। কোন আইনটা আছে? সংবিধানের কোন ধারাতে এই জিনিসটা বলা আছে সেটা আমাকে একটু বলেন। আপনি ইসরায়েলের সংবিধান পড়ছেন? নাজমুল হাসান, আপনার তো কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনি আবারও যুক্ত হন, আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না। আপনি সার্চ করে বাইর করে নিয়ে আসেন যে কোন আইনের ভিতরে এটা আছে। শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার এবার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আপনি আমাদেরকে একটু বলেন ইসরায়েলের সংবিধানের কোথায় কোন ধারাতে এটা লেখা আছে বলেন। না, আমি এক্সাক্টলি সংবিধান পড়িনি। আমি যখন সার্চ করছিলাম, তখন আমি ব্যাপারটা নিয়ে ঘাটছিলাম। ঘাটার পরে ওরা ভাই, ওরা লিখছে যে ব্যাপারটা নিয়ে কি ঘাটছেন এটা তো আমি জানি না ভাই। আপনাকে স্পেসিফিকলি প্রাইমারি সোর্সটা বলতে হবে যে ইসরায়েলের সংবিধানের কোন ধারাতে এই রকমের কথা বলা আছে যে প্রাচীন যে ইহুদি তালমুদের যে আইন, এইটা ইসরায়েলের কমন ল বা পেনাল কোডে এটা এই রকমের একটা মানে আইন আছে, যেটা হচ্ছে তালমুদ থেকে নেওয়া হয়েছে এবং তালমুদের আইন সেটা সেখানে ইমপ্লিমেন্ট হইতেছে। সেটা আইনটা কি সেটা স্পেসিফিকলি বলেন। হয়। তাহলে তো আমার একটু দেখতে হয়, দেখে নাজমুল, আপনাদেরকে জানাই দিই। নাজমুল, আপনার কথা জি। কিছুই শোনা যায় নাই। কিছু এতক্ষণ কিছু শোনা যায়নি। শেষ অংশটুকু শোনা গেছে। আপনি তাইলে আপনি যদি পইড়া থাকেন তাহলে তো আপনার এটা জানার কথা। সংবিধানের কোন ধারাতে এটা বলা আছে? সংবিধানই তো আপনি পড়েন না ইসরায়েলের। তাইলে আপনি কিভাবে কইবেন এটা? আপনি জায়নিজমের উপরে যে বই আছে সেই বই পড়ছেন? না, আমি তো কোয়েশ্চেনটা গুগলে পড়ছিলাম যে ইহুদিকে ধুর ভাই, ইহুদি গুগলে মানে পড়লে তো হইবে না ভাই। গুগলে পড়লে তো হইবে না ভাই। বোঝেন না কেন কথাটা? আমার এখানে তো আইসা আপনি গুগলে পড়ছি আমি। এইটা তো রেফারেন্স হিসেবে ব্যবহারযোগ্য না তো। গুগলে পড়ছি। আচ্ছা, ঠিক আছে। গুগলে আচ্ছা, আমি আপনাকে গুগলে পড়ছি। তাহলে এটা তো গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন রে ভাই। আপনার গুগল নামক যে বেড়া আছে, যে বেকুবটা আছে, এই বেকুবে ইন্টারনেটে যা লেখা আছে সবাই না আপনারা দিবে। হে তো জানে না যে কোনটা সঠিক কোনটা ভুল। বোঝেন এডি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার কথা আপনি থেকে এডি রাখলাম। আচ্ছা, বোঝেন ঠিক কিনা আছে। এটা আগে কন যে গুগল বাড়ায় যে ইন্টারনেটে যা পাইবে
এটাই আইন না আপনার সামনে উপস্থিত করবে, এটাই আপনি বোঝেন? না এটা কিভাবে? যেটা এক্সাক্ট অ্যান্সার সেটাই তো দিব নাকি? না, ভুল যেটা অ্যান্সার সেটা এক্সাক্ট দিব। অ্যান্সার সেটা দিবে না। গুগল হইতেছে একটা সার্চ ইঞ্জিন রে ভাই। গুগল রে যখন আপনি গুগল বাড়ার কাছে যখন আপনি কিছু জিগাইবেন, গুগল হালার পুতেরে, গুগল হালার পুতে দেখবে ইন্টারনেটে এই ওয়ার্ড দিয়ে কি কি পাওয়া যায়, সেটাই আইন না আপনার সামনে দেবে। এটা হইতেছে গুগল হালার পো, ঠিক আছে? এইটা কোনো রেফারেন্স হিসেবে ব্যবহারযোগ্য জিনিস না। কোন একটা দাবি করলে সেটা গুগলে আমি খুঁজছি, খুঁজা পাইছি এটা, এইটা এই বক্তব্য রেফারেন্স হিসেবে গ্রহণযোগ্য না। বুঝছেন ভাই? আচ্ছা, আপনি বলতেছেন তাইলে আমি ধারাগুলা বলতাম, এই তো? আপনার তো প্রাইমারি সোর্স পড়তে হবে। প্রাইমারি সোর্সে কি লেখা আছে, ওইটার সংবিধানে কি লেখা আছে, জায়নিজমের যে বই আছে সেই বইতে জায়নিজম বলতে কি বোঝায় সেটা আপনার সেই ডেফিনেশন পড়ে আসতে হবে, অরিজিনাল বই পড়ে আসতে হবে। এভাবে গুগলে সার্চ করছি ভাই, গুগলে সার্চ করে এটা পাইছি ভাই, এটা তো দলিল রেফারেন্স হিসেবে গ্রহণযোগ্য না তো। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, আপনি যেটা বলছেন প্রাইমারি লেভেল আমি তাদের সংবিধান পড়ে দেখব। ঠিক আছে। গুগল কি জিনিস কোন তো ভাই, গুগল কি জিনিস? আর শিখা লাগবে না ভাইয়া, ওই সার্চ ইঞ্জিন হ্যাঁ, যেই গুগল ওয়ার্ডটা হইতেছে দেওয়া একটা আছে। সার্চ ইঞ্জিন। সেই ইন্টারনেটে সেই কিওয়ার্ড দিয়া যা হাতের কাছে পাইবে সব আইনা আপনার সামনে তুলবে যে ভাই আমি স্যার এটা খুঁজে খুঁজে এটা পাইছি। এখন মনে করেন আপনি নিজেও একটা ওয়েবসাইট বানায় ফেলাইতে পারেন, আপনার 3 মিনিট লাগবে একটা ওয়েবসাইট বানাইতে। সেই জি জি ওয়েবসাইটের জানি। ভিতরে আপনি লেখলেন যে ইসরায়েলে মানুষে খায়া ফেলায়, হ্যাঁ, রাস্তাঘাটে এক মানুষ হাঁটতেছে, কুদ্দুসে হাঁটতেছিল, কুদ্দুসে ধইরা 3 জন ইহুদি মিলা খায়া লাইছে, এটা আপনি আপনার ওয়েবসাইটে লেখলেন। গুগল দেখবে যে আপনার ওয়েবসাইটে এই জিনিসটা লেখা আছে, সে ওইটা তার ইসের ভিতরে সেভ করে রাখবে। এখন যখন আপনি গিয়ে সার্চ করবেন, আরেকবারে যখন গিয়ে সার্চ করবে যে আচ্ছা ইসরায়েলে কুদ্দুসে যদি রাস্তায় হাঁটে দিলে কি হইব এর সাথে, গুগল তখন আইন না ওই আপনার ওয়েবসাইটের রেজাল্টটা আইন না আপনার সামনে দেবে যে ইসরায়েলের রাস্তা দিয়া কুদ্দুস হাঁটতাছিল, 3 বার ইহুদি মিল্লা আরে খা লাইছে। এইটা সার্চ ইঞ্জিন আপনার খুঁজে দেবে। সার্চ ইঞ্জিন তো জানে না ভাই যে ওইটার ভিতরে সত্য আছে নাকি মিথ্যা আছে, এটা সার্চ ইঞ্জিন জানে না। গুগল এখন চেষ্টা করতেছে যে কোন মানে ইনফরমেশন গুলা ভ্যালিড, কোন ইনফরমেশন গুলা ভুল, সেগুলা সিলেক্ট করতে। কিন্তু এটা এত হিউজ কাজ যে গুগলের পক্ষে এটা মানে বোঝা মানে পসিবল না যে কোন ইনফরমেশন সত্য। ফ্যাক্ট চেকিং গুগলে চলে, কিন্তু এত প্রিসাইজ ফ্যাক্ট চেকিং করতে পারে না গুগল। এটা কোনো সার্চ ইঞ্জিনের পক্ষে সম্ভব না। ইন্টারনেটে এত হিউজ পরিমাণ ডেটা আছে, সেগুলোকে সবগুলাকে ফ্যাক্ট চেক করা গুগলের পক্ষে অসম্ভব ব্যাপার। আর এই কারণে আপনি গুগলে সার্চ করলে ওই যে আপনি একটা ওয়েবসাইট করছেন সেই কুদ্দুসে ইসরায়েলে হাঁটতেছিল ইহুদি মিল্লা খায়া লাইছে, এইটাও আইনা দেবে আপনারে। তার মানে এটা না যে সেই তথ্যটা সঠিক তথ্য। এই সঠিক তথ্যটা পেতে হইলে আপনার ওই যে ইসরায়েলের যে সংবিধান, ওদের যে আইনের ধারাগুলা সেগুলো আপনার পড়তে হবে। পড়ার পর আপনি সেটা নিয়ে আমার সাথে আলোচনা করতে আসতে পারবেন। এছাড়া তো আপনি আলোচনা করতে আসতে পারবেন না। গুগলে জিগাইছি ভাই, গুগলে আমার এটা কইছে। এটা তো ভাই আলোচনা করার পদ্ধতি না আমাদের। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক। আছে, আগে ভালো করে মানে গবেষণা করেন তারপরে আইসেন। ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় দিই। ঠিক আছে? আমার বিদে আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা, করেন। আপনারা তো আল্লাহকে বিশ্বাস করেন না, মানে কোনো কোন আল্লাহ কি না, না দেব দেবী মানে কিছুই তো বিশ্বাস করেন না, না? যেগুলোর প্রমাণ নেই সেগুলো কেন বিশ্বাস করব ভাই? প্রমাণ দিছেন? ও আচ্ছা। আচ্ছা আমি যদি বলি আপনার প্রমাণ চাই না, আপনি তো বিজ্ঞান বিশ্বাস করেন তাই না? না, আমি কোনো কিছু বিশ্বাস করি না। বিজ্ঞান বিশ্বাস না করলে কিভাবে হবে? আপনি তো প্রমাণ চাচ্ছেন, তো বিজ্ঞান তো বিশ্বাস করেন যে বিজ্ঞান সত্য। বললাম তো ভাই, বিশ্বাস করি না ভাই, কোনো কিছু বিশ্বাস করি না ভাই। বিশ্বাস শব্দটার মানে হচ্ছে আপনি কোনো কিছু প্রমাণ ছাড়াই সেই জিনিসটাকে সত্য হিসেবে একসেপ্ট করছেন। একসেপ্ট সামথিং ইজ ট্রু উইদাউট হুম, এনি এভিডেন্স, এটাকে বলা হয় বিশ্বাস। এখন সেটার পক্ষে এভিডেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনি গ্রহণ করছেন এভিডেন্স ছাড়াই। যখন আপনি গ্রহণ করছেন তখন সেটাকে বলা হয় বিশ্বাস। ঠিক আছে? হুম, আর যদি আপনি সেটাকে এভিডেন্স সহ গ্রহণ করেন তাহলে আপনি সেই জিনিসটাকে আপনি মেনে নিচ্ছেন, মানে সত্য হিসেবে একসেপ্ট করছেন। ঠিক আছে? হুম। এই দুটোর জি। ভিতরে পার্থক্য আছে। মনে করেন সূর্য যে পূর্ব দিকে ওঠে, আচ্ছা হুম। সূর্যকে কি আপনি বিশ্বাস করেন? ডেফিনেটলি বিশ্বাস করি, দেখি। সূর্যকে তো কেউ বিশ্বাস করতে পারে না ভাই। সূর্য তো বিশ্বাস করার মতো বস্তু না। সূর্য তো আমরা দেখতেই আছি, এটা আবার বিশ্বাস করে কেমনে ভাই? মনে করেন এটা আপনি আছে আপ- মানে আপনি মনে করেন আপনার দোস্ত কুদ্দুসরে আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করতেও পারি আবার নাও করতে পারি। সে যদি আমার সাথে ভালো ব্যবহার করে বা কোন একটা কাজ আমার পছন্দ, তাহলে তাকে তো বিশ্বাস করতে আরে পারি। ভাই, সব একটু ভালো করে আমার প্রশ্নটা বুঝেন ভাই, হ্যাঁ?
কুদ্দুস বইলা যে আপনার একটা দোস্ত আছে, মনে করেন আছে আসলে, তার অস্তিত্ব সেইটাতে বিশ্বাস করা এক জিনিস, আর কুদ্দুসে আপনার টাকা দান নিয়ে আবার টাকা ফেরত দিব, এইটা বিশ্বাস করা ভিন্ন জিনিস নাকি ভাই? না না, এটা এটা ভিন্ন জিনিস না। এটা তাকে আগে একই জিনিস? জাজ করতে হবে। তাকে এটা না এই না, দুটো আমি একই জিনিস? না, ভাই, তাকে ভাইরে, জাজ করতে হবে। ভাইরে প্রশ্নটা, আমার কথাটা ভালো করে শুনেন, শুইনা মাথাটারে খাটান একটু, হ্যাঁ? গিলুটারে খাটান আরকি আগে। তারপরে বকবক কইরেন। আমি আপনাকে বলেছি, আপনার দোস্ত আছে কুদ্দুস। সেই কুদ্দুস নামক যে একজন মানুষ আছে, তার অস্তিত্ব আছে। সে যে একটা অস্তিত্বশীল সত্তা, এইটা বিশ্বাস করা এক জিনিস। আর তার উপরে আপনার একটা আস্থা আছে, সে আপনার টাকা ফেরত দিব, টাকা নিলে টাকা ফেরত দিব, এইটা বিশ্বাস করা আরেক জিনিস। এই ২ টা বিশ্বাসের ভিতরে কি পার্থক্য আছে নাকি একই জিনিস ২ টা? না, এই দুটার ভিতরে অবশ্যই পার্থক্য আছে। আচ্ছা, পার্থক্য কি আছে সেটা কন। যেমন টাকা ফেরত দিলে সে আমার বিশ্বস্ত মানে বিশ্বস্ত লোক। আবার যদি ধরেন যে তাকে আমি জাস্ট আমার ফ্রেন্ড, কোনোদিন টেস্ট মানে কোনো যাচাই বাছাই করি নাই, তাকে তো অবশ্যই আমি বিশ্বাস করতে পারি না। বাইরে আমি যে কি বলতেছি, ওর মাথায়, এর মাথায় কিছু ঢুকতেছে না। এইজন্য এইজন্য ভাই, আহ আচ্ছা, আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করি, দেখি বোঝেন কিনা। মনে করেন যে আপনার একটা বন্ধুর নাম কন। কে একটা বন্ধু আছে, নাম কন তার। ধরেন আমার বন্ধুর নাম তামিম, ধরেন তামিম। তামিম, হ্যাঁ। তামিম বইলা যে একজন মানুষ অস্তিত্বে আছে, অস্তিত্বশীল, মানে সে যে বাইচা আছে, বা সে যে একজন হুম, মানুষ, এইটাতে বিশ্বাস করা এক এক রকমের, এখানে বিশ্বাস শব্দটা ব্যবহৃত হইতেছে একভাবে। আর তারে আপনি বিশ্বাস কইরা কিছু টাকা তার কাছে রাইখা দিলেন, একটা আপনার মোবাইলটা তার কাছে কিছুক্ষণ রাখলেন। যে আপনার বিশ্বাস হইতেছে সে আপনার মোবাইলটা গুতাগুতি করব না, নষ্ট করে লাইব না, বা চুরি করব না। এইটা আপনার আস্থা আছে তার প্রতি। এই বিশ্বাস, এইখানে বিশ্বাস শব্দটা তো একদম ভিন্নভাবে ব্যবহৃত হইতেছে। ২ টা তো আকাশ পাতাল পার্থক্য নাকি? একই শব্দ, আচ্ছা, কিন্তু এই শব্দ ২ টা আমি যখন ২ টা সেন্টেন্সে ব্যবহার করলাম, তখন তো একদম সম্পূর্ণ ভিন্নভাবে আমি ব্যবহার করতেছি। এটা বুঝেন? সে যে বাচ্চা আছে, হ্যাঁ, এটা আলাদা জিনিস, ওইটা আলাদা জিনিস। হ্যাঁ, ঠিক আছে। তাইলে আমি এখানে ২ টা সেন্টেন্সে বিশ্বাস শব্দটা একদম সম্পূর্ণ ভিন্নভাবে ব্যবহার করতেছি না? হুম, হ্যাঁ, ব্যবহার করতেছেন। কিন্তু আমার কথা যে তামিম নামে একটা এখন অস্তিত্ব আছে। সে বাচ্চা এ আছে। তাকে আমি বিশ্বাস তামিম কিভাবে করব? তামিম এটা বলেন আমাকে। তামিম তামিম নামে যে আছে, তাকে তো আপনি নিজের চোখে দেখছেন, তার সাথে কথাবার্তা বলছেন। এইখানে আসলে বিশ্বাস শব্দটা প্রযোজ্যই না। এইখানে আপনি কখনো বলেন না যে আপনি তামিম নামক যে দোস্ত আছে সে যে আসলে মানুষ এবং অস্তিত্বশীল একটা সত্তা, এটা আমি বিশ্বাস করি। এইটা আমরা কেউ কখনো বলি না। আমরা কেউ কখনো বলি না যে সূর্য আছে, এটা আমি বিশ্বাস করি। আমেরিকা নামক একটা দেশ আছে, এটা আমি বিশ্বাস করি। চাঁদ আছে, এটা আমি বিশ্বাস করি। এরকমের কথা বাংলা ভাষায় কখনো ব্যবহৃত হয় না। এরকমের যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি বিশ্বাস শব্দটার অর্থই বুঝেন না। আপনার যে একজন মা আছে, সেটা আপনি বিশ্বাস করেন না, সেটা আপনি জানেন। সেটা আপনি জানেন। বিশ্বাস করা আর জানা ভিন্ন জিনিস। বিশ্বাস করার প্রশ্ন আসে তখন, যখন এইটার সপক্ষে এভিডেন্সের অভাব আছে। তখন সেই বিশ্বাস শব্দটা অ্যাপ্লিকেবল হয়। বুঝছেন ভাই? জি। যেমন ধরেন, আমি মামদবুতে বিশ্বাস করি। কুদ্দুসে মা কালীরে বিশ্বাস করে। কলিমুদ্দিন আল্লাহরে বিশ্বাস করে। সখিনা ফেরেশতারে বিশ্বাস করে। এই যে, এই কথাগুলা বললাম, এই কথাগুলাতে বিশ্বাস শব্দটা ঠিকভাবে ব্যবহৃত হইছে। এই সমস্ত বিষয়, মামদভূত, মা কালী, শাকচুন্নি, পেতনি, ভূত, জিন, আল্লাহ, ফেরেশতা, এই সমস্ত জায়গায় বিশ্বাস শব্দটা অ্যাপ্লিকেবল। কারণ এগুলোর সপক্ষে কোনো প্রমাণ নাই। এই কারণে বিশ্বাস শব্দটা এই সমস্ত জায়গাতে প্রযোজ্য। কিন্তু আমি আমেরিকাতে বিশ্বাস করি, এরকম কথা কেউ কখনো বলে? আমি আমেরিকাতে বিশ্বাস করি, এটা কেউ বলে? শুনছেন কখনো? না, সে তো জানে। আমি আ আ আ তারেক জিয়ারে বিশ্বাস করি। তারেক জিয়ারে বিশ্বাস করি, এটা যদি কেউ বলে, তার মানে সে আসলে তারেক জিয়ার অস্তিত্বে বিশ্বাস করি এটা বোঝাচ্ছে না। সে এটা বোঝাচ্ছে যে তারেক জিয়া একজন ভালো মানুষ। তার উপর তার আস্থা আছে, এটা সে বুঝাইতেছে। তাই না ভাই? হুম। এই কারণেই এই বিশ্বাস শব্দটা ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হয়। কিন্তু এই বিশ্বাস শব্দটার অরিজিনাল মিনিং হচ্ছে কোনো এভিডেন্স ছাড়াই কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করা। এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি বিজ্ঞান বিশ্বাস করি কিনা? না ভাই, আমি বিজ্ঞান বিশ্বাস করি না। বিজ্ঞান বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। বিজ্ঞানের কাছে এভিডেন্স আছে।
বিশ্বাসের সংজ্ঞাটা হইতেছে এভিডেন্স ছাড়া কোনো কিছুকে সত্য হিসেবে মেনে নেয়া, সেইটা হচ্ছে বিশ্বাস। তাহলে বিজ্ঞানের কাছে তো সবকিছুর এভিডেন্স আছে, তাহলে আমার হুদাহুদি কেন এটা বিশ্বাস করতে হইব? বিশ্বাস করার দরকার পড়ব হইতেছে আল্লাহ বিল্লাহ আল্লাহ ফেরেস্তা জিন টিন মালি কালী মালি শিব টিব এদের বেলায় বিশ্বাস শব্দটা অ্যাপ্লিকেবল। কেউ আল্লাহরে বিশ্বাস করব, কেউ শিবেরে বিশ্বাস করব, কেউ বিশ্বাস করব জিউসে, কেউ বিশ্বাস করব থররে, কেউ বিশ্বাস করব মামদভূতে, কেউ বিশ্বাস করব শাকসুন্নিতে। এই দিরে বিশ্বাস করার স্কোপ আছে। বিজ্ঞানে বিশ্বাসের কোনো স্কোপ নাই। বিজ্ঞানের কাছে এভিডেন্স আছে, আপনি যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ করতে পারবেন। চ্যালেঞ্জ করলে তারা আপনাকে সেটার সপক্ষে এভিডেন্স দেখাবে। এভিডেন্স দেখাতে না পারলে তারা তাদের বক্তব্য প্রত্যাহার করে নেবে। এইটা হচ্ছে বিজ্ঞানের পদ্ধতি। বিজ্ঞানে বিশ্বাসের কোনো স্থান নাই। বুঝতে পারছেন ভাই? জি, তাহলে প্রমাণ তো মানেন আপনি, বিজ্ঞানের যে প্রমাণ তো মানেন। আরে বিজ্ঞানের প্রমাণগুলো তো অবজেক্টিভলি ভেরিফায়েবল। মনে করেন আমি হ্যাঁ, বিজ্ঞানের ক্লাসে গেলে বিজ্ঞানীর একজন স্যারে কইলো যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। এটা শুনছেন হ্যাঁ, কখনো? জি, আপনি একটু ভুল বলছেন। হ্যাঁ, ২ অণু হাইড্রোজেন, ১ অণু অক্সিজেন। আমি কোনো ভুল বলি নাই। আমি আপনি যেটা এক্সট্রা অ্যাড করছেন সেইটা আমি বলি নাই, কিন্তু আমি কোনো ভুল বলি নাই। আমার বক্তব্যকে যদি আপনার ভুল বলতে হয় তাহলে আপনার দেখাইতে হবে আমার বক্তব্যটার ভিতরে ভুল কোথায়। আপনি একটা অ্যাডিশনাল কথা অ্যাড করছেন, কিন্তু তাতে আমার বক্তব্যটা ভুল হয় না। উম তাতে এই আচ্ছা, এটা বক্তব্যটা ভুল হয় না যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। এই বক্তব্যটা ওই অ্যাডিশনাল বাক্যটা যে আপনি বললেন ২ অণু হাইড্রোজেন, এই অ্যাডিশনাল বাক্যটা ছাড়াও আমার বাক্যটা সত্য। না, আপনি আমি কোনো যখন ভুল লিখবেন বলি নাই। তখন প্রমাণ আমি সহ কোনো লিখবেন। ভুল আমরা তো বলি নাই। আমি কোনো ভুল বলি নাই। আমি এই তো কথা টাইপের বলদামি করেন, এই টাইপের বলদামি করেন। কোন জায়গায় এই টাইপের বলদামি করতে আসেন সেটা আপনারা বুঝেন না ভাই, হ্যাঁ? কোন জায়গায় এই টাইপের বলদের মতো কথা বলতে হবে, কোন জায়গায় কি বলতে হবে সেটা আপনারা বুঝেন না। চুনাহাগা মাদ্রাসা থেকে উঠে আসছেন তো এগুলো বুঝেন না। আমার কথাকে জি না, ভুল আমি বলতে এই যে হইলে আমার দিন কথাকে আমি তো ভুল আমার মানে কথাকে বিজ্ঞান ভুল বলতে হইলে আমার কথাকে ভুল বলতে হইলে আপনাকে দেখাইতে হবে যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় না। এইটা আপনার দেখাইতে হবে। এটার সাথে যদি আপনি অ্যাডিশনাল কিছু যুক্ত করেন তাতে এই বাক্যটা ভুল হয় না। আপনি আপনাকে যদি আমি কথাটা বলি আপনাকে যদি আমি আপনি তো বলি আপনাকে যদি আমি বলি আপনার নাম হইতেছে হাসান, তাতে এই বক্তব্যটা ভুল হয় না যে আপনার আসল নাম হইতেছে নাজমুল হাসান। নাজমুলটা যদি আমি নাও বলি তাতে আমার বক্তব্য ভুল প্রমাণ হয় না। আরে বেকুব! আ- এই যে আরে ভাই, এই যে শুনেন। চুনাহাগা মাদ্রাসা আমি মিউট করে রাখতেছি। এই যে চুনাহাগা বলদ মাদ্রাসা থেকে এই উইঠা আসে পাছা চুলকাইতে এই টাইপের চুনাহাগা বলদগুলা। মানে কত বড় বলদ এগুলা, কত বড় যে মানে খাইস্টা বলদ এগুলা, এক্কেরে অশিক্ষিত মূর্খ গোয়ার গোবিন্দ বলে আমার বক্তব্যটা নাকি ভুল। আমার বক্তব্যটাকে ভুল প্রমাণ করতে হইলে তার দেখাইতে হবে যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় না। এটা দেখাইতে হবে। সেটা কত অণু পাওয়া যায়, কত অণু পাওয়া যায় না, সেইটা এখানে আমার বক্তব্যটাকে ভুল প্রমাণ করে না। আমার বক্তব্যটার সাথে কিছু এডিশনাল কথা যুক্ত করা যায়, কিন্তু তাতে আমার বক্তব্যটা ভুল হয় না। এত বলদ কেমনে হয় মানুষ? এত সুনাহাগা কেমনে হয় ভাই, হ্যাঁ? এত বলদের বাচ্চা বলদ কেমনে জন্মায়? মানে এগুলারে মানে আয়োডিন যুক্ত লবণ-টবণ খায় না বাংলাদেশের মহিলারা। পেটে যখন এগুলা থাকে তখন আয়োডিন যুক্ত লবণ-টবণ খায় না। এইডি পয়দা হয় রে ভাই। ভালোভাবে এর সাথে কথা বলতেছিলাম কিন্তু মেজাজটা দিল খারাপ কইরা। না আর কোন কথা বলার কোন ইয়া নাই। এক্কেরে বলদ মানে বলদ-সলদ কোত্থেকে যে জন্মায় এটাই আশ্চর্য ভাই আশ্চর্য। বলদ-সলদ। ঠিক আছে পরের জনকে যুক্ত করি। সোহেল।